সিএ বাংলাদেশে ওয়ান অফ দি মোস্ট ডিজায়ার্ড ডিগ্রিজ গুলোর মধ্যে একটা। কিন্তু এটা নিয়ে এত প্রশ্ন কিভাবে পরীক্ষা দিব, কিভাবে পাস করব, কি স্ট্র্যাটেজিস ফলো করব, কেন এত সময় লাগে, সেগুলো কেটার করতে আজকের আমাদের এই এপিসোডটি। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ রিয়াজউদ্দিন ভাইয়া। উনি ওয়ান অফ দি ফাস্টেস্ট টু কমপ্লিট সিএ ইন বাংলাদেশ। ১ বছর ৮ মাসে উনি সিএ কমপ্লিট করেছেন। আমরা ওনার কাছ থেকে জানবো যে ওনার স্ট্র্যাটেজিগুলো কি ছিল। তারপরে ভাই আমি তো আপনার ভক্ত অনেক আগে থেকেই আরকি। তাহলে এখন ভাইয়া ফার্স্ট এ আপনি ধরেন মানে গেস করেন আমি কয়বার ফেল করতে পারি? ফেলের কোনো লিমিটেশন নেই। ফেল ৩ বার ৪ বার যতবার। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটু বলতেন। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আই গেস সবাই জানে যে আমার স্কুল ছিল আমার এলাকায় বিজয়পুর হাই স্কুল। জি। কলেজ ছিল আমার জেলার মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। কলেজ হয়তো অনেকে চিনে হ্যাঁ, বাট স্কুল জি ভাই। চিনবে না আই থিংক। আর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জি ভাই। ফাইনান্স। এই এই জিনিসটা সবাই জানে ওই জি আরকি। ভাই। তো ভাই আপনার ব্যাপারে আমরা যতটুকু জানি যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি বিলং করেন আরকি। সেখান থেকে এসে সিএ করা মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াটাও আপনার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আপনি নিজেই বলেছিলেন আরকি একটা ইন্টারভিউতে আপনার শুনেছিলাম। তো ওইখান থেকে এই পর্যন্ত আসার পিছনে আপনার মানে কোর মোটিভেশনটা কি ছিল? কিভাবে আপনি পুরা কঠিন জার্নিটা পার করলেন? আচ্ছা, আমি আমার জার্নিকে চ্যালেঞ্জিং না বলে ইন্টারেস্টিং বলব। আমার আচ্ছা। জার্নিটা হচ্ছে ২ টা পার্ট। একটা হচ্ছে আমার স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, একটা হুম, হচ্ছে ইউনিভার্সিটি থেকে সিএ পর্যন্ত। হুম, তো আমি যদি একটু পিছন দিকে তাকাই, সেটা হচ্ছে আমার স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মোটামুটি হচ্ছে আমার জার্নি ভালোই ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে আমি কোনো কালে পুরো স্টুডেন্ট ছিলাম না। আমার আচ্ছা। পড়াশোনা কোনো কালেই ভাল লাগে নাই। এখনো যে ভাল লাগে ব্যাপারটা এমন না। তো হচ্ছে আমি ক্লাস 8 পর্যন্ত হুম, মানে ম্যাথ, ইংলিশ কিছুই পারতাম না। তো এখন কথা হচ্ছে আমি পাস করছি কিভাবে? এটা একটা কোয়েশ্চেন আসে। আমি পাস করেছিলাম আমার আগে আরেকটা ছেলে বসতো আমার বন্ধু এখন বাংলাদেশ পুলিশে আছে। ওর থেকে দেখে পাস করছি। মানে ম্যাথ, ইংলিশ আমি কোনোভাবেই পারতাম না। এখন ওটাতে আমার লাইকিং ছিল ব্যাপারটা এমন না। মানে আমার গাইডেন্স দেওয়ার মতো, গাইড করার মতো না আমার কোনো বড় ভাই ছিল, না আমার এলাকায় কেউ পড়াশোনা করত, না আমার হচ্ছে প্রাইভেট টিউশন করার মতো মানে আমার ফ্যামিলির টাকা-পয়সা দেওয়ার মতো অ্যাফোর্ডেবিলিটি ছিল। সবকিছু মিলাই হুম, আরকি আমার হচ্ছে গাইডেন্সটা ছিল না। তো হচ্ছে আমি হচ্ছে ম্যাথ, ইংলিশ বাদে বাকিগুলা পারতাম। বাট ম্যাথ, ইংলিশ আমার বন্ধুর থেকে দেখেই পাস করা লাগতো। তো জি ভাই। জেএসসি পর্যন্ত হচ্ছে আমি ওর থেকে দেখে পাস করছি। আর বলা বাহুল্য যে আমার জেএসসিতে রেজাল্ট খুবই খারাপ। মানে খুবই খারাপ বলতে বেশি খারাপ। আমি জেএসসিতে মনে হয় 3.86 পেয়েছিলাম আরকি। তো আমার আচ্ছা ম্যাথে ভাই। ডি পেয়ে 40 পেয়ে পাস করছিলাম। ওইটাও হচ্ছে আমার বন্ধুর বদৌলতে। ও যদি আমারে না দেখে তো আমার হয়তো জেএসসি দিয়েই আরকি ২ বার অ্যাটেম্প্ট দেওয়া লাগতো আরকি। হ্যাঁ। আচ্ছা। এখন কথা হচ্ছে ক্লাস 9 এ যাওয়ার পরে অথবা ফার্দার আমি হুম, এটা ওভারকাম কিভাবে করছি? আমি একটা সময় গিয়ে কি করলাম? মানে ডিসকভার করলাম যে আমি কিভাবে জানি ইংরেজি পড়তে পারি। মানে ক্লাস 8 পর্যন্ত কিন্তু আমি কোনোভাবেই ইংলিশ রিডিং পড়তে পারতাম না। রিডিং করতে পারতেন কেন না। যে পারতাম না আমি জানি না। বাট 9 এ গিয়ে আমি ডিসকভার করলাম যে না, আমি ইংরেজি কি করতে পারি? রিডিং হুম, পড়তে পারি। দেন হচ্ছে ম্যাথ হ্যাঁ, এখন ম্যাথ কিভাবে ওভারকাম করব? ম্যাথ হচ্ছে আমার তখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হুম, ছিল স্কুলের। তো উনি ভালোই জি ভাই। পড়াইতো। তো উনার থেকে ১ মাস টিউশন মানে প্রাইভেট পড়া লাগছে। উনি আমার কাছে এখনো টাকা পাবে ১ মাসের টাকাই দিতে পারে নাই। তো হচ্ছে এই 9 এর বছর মেবি আমার টার্নিং পয়েন্ট ছিল আরকি 9-10 এর বছর। তখন হুম, কি আমি না আমার ম্যাথ ওভারকাম হইছে, আমার ইংলিশ ওভারকাম হইছে। ম্যাথ যে হুম, এখনো পারি ব্যাপারটা এমন না। ম্যাথ একটা সাবজেক্ট যে আমি খুবই ভয় পাই। বাট মোটামুটি চালাই নেওয়া যায় আরকি ওই পরিমাণ বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা থাকে ওইটা হয়ে গেছিল তখন। তো হচ্ছে হুম, টেস্ট পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম যে তখন থেকেই আরকি না আমার পড়াশোনার মোটিভেশন জাগছে যে আমার পড়াশোনা করা উচিত। হুম, আমি পড়াশোনা করতে পারব। তারপর আবার কি টার্নিং পয়েন্ট আসলো যে ক্লাস 10 এর পরে আমার ফ্যামিলিতে আমার মা বাদে সবাই ডিসিশন নিল না। বাংলাদেশে পড়াশোনা করে চাকরি নাই। যদি আমিও এখনো বেকার। তো পড়াশোনা করার দরকার নাই। কি করো এসএসসি থেকে এইচএসসি মানে হচ্ছে হায়ার স্টাডি ইন্টারমিডিয়েট ভর্তি হওয়া পর্যন্ত একটা কাজ শিখো। হুম, যদি মনে হয় না আমি পড়াশোনা করাবো না, কাজে পার্মানেন্ট লেগে যাও। তো আমারে একদিন হচ্ছে কি কাজ করতে পাঠাইছিল। আমি গিয়েছিলাম। যাওয়ার পরে আমারে ১ম দিন একটা সিমেন্টের বস্তা ধরাই দিয়েছে ৫০ কেজি। তো আমি ওই দিনে আরকি মানে পালায় চলে আসছি। তো ঐদিন থেকে আমার মা বুঝতে পারছে না আমার ছেলের পড়াশোনা ছাড়া কিছু হবে না। তো সিঙ্গল হ্যান্ডেডলি আমার মাই হচ্ছে আমার ক্লাস 5 থেকে মানে 1 থেকে 5 5 থেকে হুম, 8, 8 থেকে 10, 10 থেকে এইচএসসি পর্যন্ত হচ্ছে সিঙ্গল হ্যান্ডেডলি সে সাপোর্ট দিয়ে আমার এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। হুম, যে সে বুঝে গেছে যে আমার ছেলে পড়াশোনা ছাড়া কিছু হবে না। হবে সে না। একটা জিনিস পারবে পড়াশোনা করতে। হ্যাঁ, আমি পড়াশোনা করছি যে আমার ভাল লাগতেছে ব্যাপারটা এমন না। হ্যাঁ, আমার পড়াশোনা করতে হবে এজন্য করছি। আর ২ নম্বর জি জিনিস ভাই। হ্যাঁ, পড়াশোনা যে এত খারাপ ব্যাপারটা এমন না। কিছু জিনিস খুবই ইন্টারেস্টিং। তখন মনে হইতো যে না আসলে পড়াশোনাটা করা উচিত।
যদি না করতাম আমি তো এখন যে পর্যায়ে আছি অথবা যা জানি তারও কিছুই জানা হইতো না আরকি। জি ভাই, বাট অবশ্যই। বেসিক্যালি আমার মোটিভেশন ছিল আমার মায়ের যে তার জন্য কিছু একটা করতে হবে। তারে বয়স্ক হইলেও কিছু একটা করে দিয়ে যেতে হবে যে না আমার ছেলে কিছু একটা করেছে যাতে সে হ্যাঁ, বলতে পারে। তো হচ্ছে সবার আপত্তি সত্ত্বেও সে সিঙ্গেল হ্যান্ডেডলি আমার পড়াশোনার সাপোর্ট দিয়ে গেছে। মনিটারি সাপোর্ট হোক, মেন্টাল সাপোর্ট হোক, যাই হোক মানে সে বলছে আমার ছেলে পড়াশোনা করবে। কেন করবে? কারণ হচ্ছে সে পড়াশোনা করার সুযোগ পায় নাই। তো তার একটা ইচ্ছা ছিল যে তার ছেলেমেয়েরা পড়াশোনা করবে মানে সে করাবে। এখন হ্যাঁ, কথা হচ্ছে আমার বড় যে ২ জন ছিল কোন কারণে তাদের পড়াশোনা করা হয়ে ওঠেনি। হ্যাঁ, 3rd ছিলাম আমি। তো আমার ছাড়া কোনো ওয়ে ছিল না। তো মা ট্রাই করছে যে তার যেই অধুরা ইচ্ছা, অপূর্ণ ইচ্ছা সেটা আমার দ্বারা পূরণ করতে। হ্যাঁ, এতটুক পর্যন্ত আসা মানে এইচএসসি পর্যন্ত আমার অনেক ডিফিকাল্ট হয়ে গেছিল। কারণ হচ্ছে আমার এলাকায় অথবা আমার এমন একটা জায়গায় যেয়ে হচ্ছে আমার আত্মীয়স্বজন কেউ পড়াশোনা করত না। তো হ্যাঁ, উইথআউট গাইডেন্স, উইথআউট টপ করা, তারপর হচ্ছে ভালো স্কুল কলেজে যাওয়া। ভিক্টোরিয়া কলেজ কিন্তু কুমিল্লার মধ্যে সবচেয়ে ভালো কলেজ। তো হ্যাঁ। এত ভালো কলেজে গিয়ে ভর্তি হওয়া মানে এটাই অনেক চ্যালেঞ্জ ছিল। তো হ্যাঁ, জি ভাইয়া। যখন কলেজে আমি ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম, মানুষের পারসেপশন আস্তে, আস্তে একটু চেঞ্জ হলো না। এই দেশেই ছেলে অনেক একটু ভালো পরিচিত। স্টুডেন্ট যে হচ্ছে না তারে দিয়ে পড়াশোনা করানো উচিত। তো আমার মার মনে হলো না, আমার ছেলে যা করছে ভালো করছে, পড়াশোনা করাইছি। মানে সে ছাড়া আমার এইচএসসি পর্যন্ত পড়াশোনা করাই মানে হইতো না আরকি। হয়তো এখন আমি বসে দিয়ে কথা বলতেছি। আমি হয়তো কোনো মিডল ইস্টার কান্ট্রি তে থাকতাম। নাইলে হয়তো কোনো দোকান-টোকানে কাজ করতাম। যদি এখন থেকে বড়লোক থাকতাম। আমি এখন গ্রামের মধ্যে সবচেয়ে গরিব। আমার বন্ধু-বান্ধব অথবা এলাকার যারা আছে সবাই বড়লোক। কারণ সবাই বিদেশ চলে গেছে। হ্যাঁ, সবার বুঝতে ঘরবাড়ি পারছি সব ভাই। হয়ে গেছে যাই হোক। হ্যাঁ ভাই, আপনারও হবে কিন্তু আসলে। আমার মার বাদে হচ্ছে আরেকজনের অবদান আমি জানি না আমার আপু এই সুযোগ পাবে কিনা অথবা দেখবে কিনা। কারণ হচ্ছে আইসিবির যত অনুষ্ঠান আমি সুযোগ পাই নাই অথবা আদার কোনো জায়গায় সুযোগ হয় নাই। তো আমি হচ্ছে আমার আপুর প্রতি গ্রেটফুল। আমার মা যে হচ্ছে যেগুলো মানে ফুলফিল করতে পারে না, আমার আপু ফুলফিল করছে। সে আমার আপন আচ্ছা। বোন না হয়েও আমার সারা জীবন ছোট ভাইয়ের মতো মানুষ করছে, বড় করছে, আদর যত্ন দিছে। তো মার আনফুলফিল জিনিসগুলো আমার আপু ছাড়া মানে ফুলফিল হইতো না আরকি। তো আপু ছাড়াও হয়তো আমার এই পর্যন্ত কোনোভাবে আসা হইতো না। তো আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যেত। তো জি ভাই। থ্যাংকস গোস টু হার যে মা বাদেও হচ্ছে আমার আপুও আরকি অনেকটাই ডিজার্ভ করে আমার যা আছে তা আরকি। কারণ আপুর নিয়ে কোনো সময় কথা বলা হয় নাই, সুযোগ পাই নাই। তো আমার ইউনিভার্সিটি লাইফ চলে আসলো। আমার জি এসএসসি ভাই। শেষ, এইচএসসি শেষ। এখন কথা হচ্ছে আমি বাসা থেকে দূরে চলে আসছি। এখন আমার আপু আমার দেখার নাই। কারণ তার বিয়ে হয়ে গেছে। তারও সংসার ধর্ম হয়ে গেছে। হ্যাঁ, আর আমার মার থেকে তো আমি দূরে, মা তো হুম। এইদিকে এসে দেখে না। জি ভাই। তখন আমার পরিচয় হইছে কি আমার বন্ধুর সাথে এনামুল। আপনি মনে হয় গ্র্যাজুয়েশন ছবি দেখছেন কিনা জানি না। আমার সাথে গ্র্যাজুয়েশন যে জি গিয়েছিল। ভাইয়া, দেখেছিলাম। ও আমার ১৮-১৯ বছর এডুকেশন লাইফের আমি জানি না ও দেখতেছে কিনা। আজকে ওর নিয়ে কিছু বলতেছি। যে আমার ১৮-১৯ বছর গ্র্যাজুয়েশন লাইফের একমাত্র অ্যাচিভমেন্ট ও। মানে আমার ইউনিভার্সিটি আসার পর থেকে যদি এই পর্যন্ত যে আমারে সহ্য করে আসতেছে লোকটা এটাই অনেক মানে এটার জন্য সে কি ক্রেডিট পাওয়ার যোগ্য আরকি। তো জি আমি ভাই। মূলত আমার বাইরে ওরে কোনোদিন চিন্তা করিনি। আমার ইউনিভার্সিটির পর থেকে এ পর্যন্ত অনেকটাই মানে তার বদৌলতে হয়ে আসে আরকি। তো সে এটা ডিজার্ভ করে। আমার যা আছে তার অর্ধেক কৃতিত্ব তার উপরে তার বর্তায়। উপর। তো সে এটা ডিজার্ভ করে। আমি দেখতে তো ওই ইউনিভার্সিটির পর থেকে ওর সাথে পরিচয়। বাকি জিনিস হচ্ছে হুম, হলে থাকা। হলেও আই গেস ও যতটুকু টাইম ম্যানেজ করতে পারত, দেখা হুম। করতাম, কথা বলতাম। ও অনেক ব্যস্ত মানুষ। রিসেপশনে দাওয়াত দিছিলাম, আসতে পারে নাই। এখনো ব্যস্ত মানুষ। কিন্তু হচ্ছে এর বাইরে গিয়ে যতটুকু সময় বের করে, সময় দেয়। জি দেন ভাইয়া। হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে এমন এক ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম যে পাস করাই ডিফিকাল্ট। জি ভাইয়া। তো হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ও হলে ছিল। কিছু জিনিস কোথাও হয়তো টাকা-পয়সার সমস্যা হইলে, বিভিন্ন সমস্যা হইলে ও হেল্প করত। জি ভাইয়া। দেন হচ্ছে অনেক জিনিস আমি বুঝতাম না। যেমন আমি ম্যাথ পারি না, ও আবার ভালো ম্যাথ পারে। তো ও আবার ম্যাথে হেল্প করত। ভালো যেই কম্বিনেশন হ্যাঁ, হইছে। যেই জিনিসগুলো আমি বুঝতাম না মোটামুটি ও বুঝায় দিত। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে আমাদের ২ জনের মধ্যে কিছুই মিল নাই। আমাদের ২ দিনের কথা হলে ৩ দিন কথা বন্ধ থাকে। তারপরে হচ্ছে আমার যা আছে এখন অথবা আমি যে আপনার সামনে কথা বলতেছি, এদিকে কথা বলতেছি তার মানে হাফ ক্রেডিট তার উপরে যায়। হি ডিজার্ভ ইট। আচ্ছা তো ভাই। তার জি। ছাড়া হয়তো আমার ইউনিভার্সিটি লাইফটা মানে আসা সিএ পর্যন্ত আসা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। দেন সিএ তে আসলাম। ২ টা জুনিয়র পরিচিত জুনিয়র যে নতুন করে চিনলাম। ওরা আরো আমার জার্নিটা আরেকটু ইজিয়ার বানাইছে যে টাকা-পয়সা হোক, যে আমি কিছুদিন পরীক্ষা দিয়ে বলছি, "না আমার দ্বারা পড়াশোনা হবে না, আমি আর পারতেছি না।" ওরা বলছে, "না ভাই পরীক্ষা দেন, হবে, হবে সমস্যা নেই।" সান্ত্বনা দিছে। তো এতদিন পর্যন্ত ও যেটা করে আসছে, এখন হচ্ছে আমার ছোট ভাইরা করতেছে। তারপরে হচ্ছে আমার বিভিন্ন জায়গায় টাকা-পয়সা লাগতো। পরীক্ষা দিতে তো হুম। ভালোই টাকা-পয়সা লাগে। এখন জি আমার ভাইয়া। কাছে টাকা-পয়সা অনেকে পাবে।
তো টাকা-পয়সা হোক, মেন্টাল যে এটার কি বলে? সাপোর্ট। হ্যাঁ, সাপোর্ট হোক, বিভিন্ন জিনিস তখন হচ্ছে আমার জুনিয়ররা করছে। আর ওর কথা তো বলে লাভ নাই, এনামুলের কথা। সে যে আমার এতদিন বছর ধরে সহ্য করতেছে এটাই তার ক্রেডিট। তো ওভারঅল হচ্ছে আমার ইউনিভার্সিটি পর্যন্ত আসা টোটালি আমার মার উপর পড়তাম, আর আপুর উপর পড়তাম। বাকি জিনিস হচ্ছে ওরা না থাকলে আমার সম্ভব হইতো না আরকি। তো হ্যাঁ, জার্নিটা অনেক ইন্টারেস্টিং, অনেক চ্যালেঞ্জিং, বাট আমার মনে হয় আমার পারপাস মানে ঠিক ছিল যে আমি এটা করব, আমার এটা করতে হবে। আর সাথে কয়েকজন মানুষ ছিল। তো they are the reason I am here today. I'm talking to you. জি তো ভাইয়া, অবশ্যই ভাইয়া। হ্যাঁ, আপনার মা, আপু আপনাকে যে সমর্থন করেছেন এটা obviously অনেক মোটিভেশনাল যে মানে ফ্যামিলি থেকে সাপোর্টটা যে আসলে কতটা দরকার, কতটা জরুরি। নাহলে আপনার হয়তো পড়ালেখাই কন্টিনিউ করা হতো না। এ পর্যন্ত আসা তো অনেক দূরের বিষয়। এজন্যই হয়তো আপনি বলেছিলেন ব্যাপারটা। তো এখানে আমি আসলে বলব যে প্যারেন্টসদের আসলে অনেক কিছু শিখার আছে আরকি। তো আপনিও আসলে কিভাবে বলবেন যে আপনার প্যারেন্টস যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যারা অডিয়েন্স আছেন, তো তাদেরকে আপনি কি বলবেন যে আপনার মা যে সমর্থনটা করেছেন বা আপনার আপু যে সমর্থনটা করেছেন, এখান থেকে আসলে কি শিক্ষা নিতে পারে আচ্ছা, তারা? মারা তো হচ্ছে ছেলেদের এমনিতেও একটু বেশি পছন্দ করে, সাপোর্ট হ্যাঁ, করেই। হ্যাঁ, আমি যে সাপোর্টটা পেয়েছি হচ্ছে এনামুল আর হচ্ছে আমার আপুর থেকে। তো হ্যাঁ, যার হচ্ছে তাদের মধ্যে আছে, আই থিংক তাদেরও সাপোর্ট করা উচিত। যে না, আমার বাইরে দিয়েও কিছু হবে, না আমার বন্ধুরে দিয়েও কিছু হবে। আমার হ্যাঁ, মা তো সবসময় ভেবেছে যে আমার ছেলে দিয়ে কিছু একটা হবে। পড়াশোনা ছাড়া আমার ছেলে কিছুই করতে পারবে না। তো হুম, আমার মা আমারে টিল ডেট সাপোর্ট দিতেছে। যে তার সাপোর্ট ছাড়া তো পসিবল না। ফ্যামিলি মেম্বার সাপোর্ট দিবে স্বাভাবিক একটা জিনিস। ফ্যামিলির বাইরে গিয়ে যখন কেউ সাপোর্ট দেয়, এটা হচ্ছে এক্সট্রা পাওয়া এই এক্সট্রা আরকি। তো পাওয়া। আমি জি বলব ভাই। যে ফ্যামিলি তো সাপোর্ট দিবেই, মারা হুম, তো সাপোর্ট দেয়ই। মানে একটু বেশি করে দিবে যে সবার উপর বিশ্বাস রাখবে না। আমার ছেলে অথবা আমার মেয়েরে দিয়ে হবে, হুম, যে কারো সাথে কম্পারিজন করবে না। আমি আমার লাইফে টোটালি ফ্রিডম পেয়েছি যে তুমি কোন ক্যারিয়ারে যাবা তোমার ইচ্ছা। তুমি কি করবা তোমার ইচ্ছা। তুমি পড়াশোনা করবা কিনা তোমার ইচ্ছা। জি মানে ভাই। ওই ফ্রিডমটা যাতে যায়, মানুষ যাতে নিজের ইচ্ছা মতো কিছু একটা চুজ করতে পারে। যে আমার ইচ্ছা সিএ হওয়া, আমি কেন বিসিএস ক্যাডার হবো। হুম, আমার ইচ্ছা বিসিএস ক্যাডার হওয়া, আমি কেন সিএ তে যাবো। তো ওই এই ফ্রিডমটা বাইন্ডিংস টা যাতে কেউ না দেয় আরকি। ফ্রিডম যাতে দেয় আরকি। যেটা আমি ছোটবেলাতে পাইছি। তো আমার সবকিছু ওভারকাম করার জন্য আমার ফ্রিডমটা অনেক মানে হেল্পফুল ছিল আরকি। জি ভাই। তাদের একটা আনওয়েভারিং সাপোর্ট আপনি পেয়েছিলেন। আর আপনি ভাইয়া বলেছিলেন যে 3rd ইয়ার থেকেই মোটামুটি পরিবারের অনেকটা ভরণ-পোষণের দায়িত্ব আপনি নিয়ে নিয়েছিলেন এবং আপনার বাবাকেও আপনি অনেকটা আর্লি রিটায়ারমেন্ট এ পাঠিয়ে দিয়েছিলেন আরকি। তো এইখানেও তো অনেক চ্যালেঞ্জ ছিল যে ফ্যামিলি নিজে চলা ঢাকা শহরে যেহেতু আপনি বাহিরে থেকে এসেছেন এবং সেখানে আবার ফ্যামিলিকেও সাপোর্ট করা, এই পার্টটাও তো অনেক চ্যালেঞ্জিং ছিল। এটা কিভাবে ডিল করলেন বা মানুষকে আ কিভাবে মোটিভেট করবেন ফ্যামিলি এখানে? তো হচ্ছে আপনার আজ না হইলে কাল ফ্যামিলি কেউ না কেউ চালাইতে হবে। যেহেতু আমার হ্যাঁ, ফ্যামিলির ভার আমার উপর, তো আমার তো চালাইতে হবে। জি তো ভাই। 3rd ইয়ার থেকে যে আমি ফুললি ফ্যামিলি চালাইতে পারছি অথবা চালিয়ে আসতেছি ব্যাপারটা এমন না। 3rd ইয়ার থেকে হচ্ছে আমার পার্টলি সাপোর্ট করা লাগতো হচ্ছে। কিন্তু এখন হচ্ছে সিএ তে আসার পর থেকে আমার অ্যালাউন্স ম্যানেজ করে, পরীক্ষার ফি ম্যানেজ করে হচ্ছে মোটামুটি আমার ফ্যামিলি চালানো লাগতো। যেহেতু আমার বাবার বয়স হয়ে গেছে। সাপোর্ট তো দেয়া লাগতো। হুম, বিবিএর জি ভাই। পরেও সবাই চায় যে ফ্যামিলি সাপোর্ট দিক, ফ্যামিলির দায়িত্ব নিক। তো আমার হয়তো ওই সময়টা চলে আসছিল। কিন্তু যেহেতু আমি 3 ইয়ার এদিকে ইনভেস্ট করে ফেলছি, এখন আমার তো কিছু একটা করতে হবে। তো আমার অ্যালাউন্সের বাইরে সবকিছু হ্যান্ডেল করে ফ্যামিলির টাকা দেওয়া লাগতো, এখনো লাগতেছে। তো যেভাবে চলে হয়তো ডিফিকাল্ট হয়ে যায়, বাট চলতেছে। আমার মা-বাবা খুশি, আমিও খুশি। আর মা-বাবা তো মানুষরা গিয়ে বলতেছে মনিটারি কম্পেনসেশন পাক না পাক, আমার ছেলে কিছু একটা করছে। কি করছে জানি না, কিছু একটা করছে। ভালো কিছু একটা করছে। আপনি যখন ভাইয়া এই যে পাস করলেন আরকি এত কম সময়ে শর্টেস্ট ইন দি হিস্টোরি অফ বাংলাদেশ। তো তারপরে আপনার ফিলিংটা কেমন ছিল? বা মানুষজনের মানে রিঅ্যাকশনটা কিরকম ছিল? আচ্ছা, সফলতা হচ্ছে সবসময় আনন্দের। হোক এটা ঢাকা জি ভাই। ইউনিভার্সিটির চান্স পান, হয় আপনি কিছু একটা অনেক দিন ধরে লেগে আছেন করতেছেন। নট নেসেসারি যে আপনি সিএ তে পাস করতেছেন অত কিছু। তো হুম, একটা দিন হচ্ছে ছিল যে ঢাকা ইউনিভার্সিটির যেদিন রেজাল্ট দিয়েছিল, ওইদিনও অনেক ভালোই লাগছিল। জি ভাই। আর হচ্ছে যেদিন আমার অ্যাডভান্স লেভেলের রেজাল্ট দিয়েছিল আরকি, পাবলিশ হয়েছিল, ঐদিন আমি রেজাল্ট অ্যাকচুয়ালি দেখি নাই। আমার আরেকজন কল দিছিল যে, "আপনি রেজাল্ট দেখছো কিনা?" হ্যাঁ, আমি দেখছি। পরে দেখে আ আসলে আমি যে এত তাড়াতাড়ি পাস করব আমি নিজেও বিশ্বাস করি নাই আরকি। আমি আচ্ছা হ্যাঁ। আমার টার্গেট ছিল সিসি অথবা আর্টিকেল প্রিপারেশন এর মধ্যে পাস করা। এর মধ্যে পাস করলে আই এম স্যাটিসফাইড। হুম। তো হচ্ছে আমি রেজাল্ট দেখে নিজেও একটু অবাক হইছিলাম। যদিও আমার পরীক্ষা মোটামুটি হইছিল আরকি। বাট এক্সপেক্টেড ছিল না যে ৩ টা সাবজেক্টে চলে যাবে আরকি। তো হচ্ছে ওই অনুভূতি হচ্ছে আপনারে এক্সপ্রেস করার জন্য হচ্ছে আপনারে আমার ওই সিচুয়েশন নিয়ে যেতে হবে। সিচুয়েশন নাইলে নিয়ে আমি যেতে বুঝাইতে পারব জি না। ভাই। তো পাস করা হচ্ছে আসলেই হচ্ছে অনেকদিন পরে আপনার পড়াশোনা থেকে রিলিফ। তারপর হচ্ছে আপনার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ওটা মেইনটেইন করা লাগবে না। দেন হচ্ছে আপনার কিছুদিন হচ্ছে একটু টেনশন মুক্ত থাকতে পারেন। সবকিছু মিলাইয়া ভালোই, খারাপ না। তো ভাইয়া সিএ করতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয় আমরা জানি যে মানুষজনের বেশিরভাগ
সবারই ফিয়ার থাকে যে একটা দীর্ঘ সময় এখানে দেয়া লাগতে পারে পাস করা, সিসি। তো এই সবকিছু শেষ করে সিএ করা কি এখনো আসলে কতটা যৌক্তিক? মানে আমি এখন সিওতে কেন আসবো? এই জিনিস আমি কেন অ্যান্সার দিব বলেন? আমি আমার পার্সপেক্টিভ বলতে পারি। বাট যৌক্তিক কিনা এটার অ্যান্সার তো আমি দিতে পারব না। বলেন। ঠিক আছে ভাই, তো আপনি সিএতে কেন আসলেন? আ আমি মূলত সিএতে আসছি, প্রথম কথা হচ্ছে আমার বিসিএস এর দিকে যাওয়ার কোনো ঝোঁক ছিল না। মানে মোট কথা হচ্ছে আচ্ছা। এটা আমার কোনোভাবেই টানতেছিল না। তো আমার একটাই ক্যারিয়ার গোল ছিল যে হচ্ছে আমি এমন একটা ক্যারিয়ার গড়বো যেটাতে হচ্ছে আমি হালাল উপায়ে কিছু ভালো ইনকাম করে আমার হুম, লাইফ হুম। লিড করতে পারবো। তো আমার হচ্ছে বিবিএর পরে অনেক অপরচুনিটি ছিল। আচ্ছা। তার মধ্যে সিএ একটা ছিল। তো সবকিছু ওভারঅল এনালাইসিস করে আমার মনে হইছে যে আমার প্যাশন, আমার চয়েস, দেন আমার ওভারঅল পার্সপেক্টিভ হুম। এনভায়রনমেন্ট সবকিছুর সাথে ম্যাচ করে সিএই যুক্তিযুক্ত। তো এইজন্যেই আরকি মূলত সিএতে আসা। কত খরচ হয় আরকি এক্সাক্টলি ধরেন পুরা সিএ জার্নিটা ওভারঅল কমপ্লিট করতে? আ একদম শুরুর থেকে হচ্ছে আপনি যদি সবকিছু হুম। ফার্স্ট অ্যাটেম্পট এ পাস করতে পারেন, তাও প্রায় অ্যারাউন্ড ১,৫০,০০০ এর মতো তো খরচ হয়ই। ১,৫০,০০০ আর এর মতো, বাকিটা আচ্ছা। ডিপেন্ড করে আপনার কোন সাবজেক্ট অথবা কোন পেপার কতবার অ্যাটেম্প্ট করতেছেন ওটার উপরে। ওইটার উপরে। আচ্ছা, মানে মেইনলি ওটা তো এক্সাম ফিটার কারণেই হচ্ছে বাড়তেছে। হ্যাঁ, ফার্স্ট এ আমরা যেমন আমি সবকিছু পিআরটিএস, মিলে হ্যাঁ, একদম রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি, কোচিং ফি সবকিছু মিলে। সবকিছু মিলায়। তো ওইটা মোটামুটি কি ধরেন যারা যে ফার্মে এনরোল করতেছে ওই মানে মানে ওইটা দিয়ে কি তারা কম্পেনসেশনটা দিয়ে কি তারা এক্সপেন্সটা কভার করতে পারে কিনা? বাকিদেরটা জানি না, বাট আমাদের ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডে যারা আছে আই হোপ যেই ফার্মে যাক সবাই হচ্ছে তার নিজের খরচ নিজে বেয়ার করতে পারে যত কষ্টই হোক। ফেয়ারলি কম্পেনসেটেড করা হয় আরকি। আচ্ছা, ঠিক আছে ভাই। তো ভাইয়া সার্টিফিকেট লেভেলে আপনি আসার আগে আপনি তো এমবিএ কমপ্লিট করে ঢুকেছিলেন আরকি। তো এমবিএ কমপ্লিট করে না। আসেন নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি মানে যেখানে মানে তখন যে এনরোল করলেন তখন আপনি কয়টা এক্সামশন পেয়েছিলেন বা এরকম কি? হ্যাঁ, আমি বিবিএ কমপ্লিট করেই ঢুকে গিয়েছিলাম ইন্টার্নশিপ করার পরে। তো আমার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট আর হচ্ছে বিবিএস সিজিপিএর উপর ৫ টা এক্সামশন ছিল টোটাল। যেটা হচ্ছে মোস্ট প্রবাবলি আমাদের ২৫ ব্যাচ থেকে ৪ টা হয়ে গেছে। ৪ টা হয়ে গেছে, জি। আমাদের হ্যাঁ। তো বাকি ২ টা এক্সাম পরে আপনি দিয়ে দিয়েছিলেন নাকি বিবিএ তে থাকতে কোনো এক্সাম না দিয়ে? বাকি এক্সাম হচ্ছে আমি বিবিএ শেষে ইন্টার্নশিপ করার পরে ফার্মে ঢোকার আগে দিয়েছিলাম। আচ্ছা। তারপরে ভাইয়া তাহলে প্রফেশনাল লেভেলে হ্যাঁ, এনরোল করেন ফার্মে আরকি? ঢুকে হুম। আর্টিকেলশিপ শুরু হওয়ার পরে রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে আমি প্রফেশনাল লেভেল শুরু করতে পারছি। এর আগে তো পরীক্ষা দেওয়া যেত না। এখন সিস্টেমটা অন্যরকম যদিও। অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ভাই। তো সার্টিফিকেট লেভেলে কি ভাইয়া পার্টিকুলারলি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন? মানে যে ২ টাই এক্সাম দিয়েছেন? সার্টিফিকেট লেভেল আমি তো পরীক্ষা দিয়েছি ২ টা। ২ তার টা। মধ্যে ছিলই ট্যাক্সেশন। হ্যাঁ, প্রিন্সিপাল ট্যাক্সেশনটাই তো একটু ট্যাক্সেশন। ডিফিকাল্ট এটাই ওইটা। একটু ডিফিকাল্ট বাট হচ্ছে হুম, হুম। মোটামুটি টাইম নিয়ে সময় নিয়ে পড়লে ওটা ওভারকাম করা। আমার ক্ষেত্রে ডিফিকাল্ট হয় নাই। ম্যান টু আচ্ছা, ম্যান ঠিক এটা আছে। ভেরি করতে পারে। হুম। তো ভাইয়া এখন ফার্স্ট কোয়েশ্চেনটা আমি করব প্রফেশনাল লেভেল নিয়ে, যে তো মানে সার্টিফিকেট লেভেলে আসলে খুব বেশি এক্সাম দেননি। তো প্রফেশনাল লেভেলে আপনি ভাইয়া মানে কোন সাবজেক্টগুলো আগে দিতে বলবেন? মানে সাবজেক্ট চয়েস কোনগুলা আগে অ্যাটেম্প্ট করতে বলবেন? আ এটা বেসিক্যালি ডিপেন্ড করে কে পরীক্ষা দিচ্ছে তার উপরে। অনেকে ম্যাথ ভালো পছন্দ করে। তো আমার সাজেশন হুম। থাকবে যে ম্যাথ ভালো পারে ম্যাথমেটিক্যাল কোর্সগুলাই দেওয়া। আমি হচ্ছে ছোটবেলাতে আচ্ছা, ম্যাথ ভয় পাই। তো আচ্ছা। আমি হচ্ছে মূলত আগে থিওরিটিক্যাল কোর্সগুলো দেওয়ার ট্রাই করেছিলাম। যদিও আমি ফার্স্ট অ্যাটেম্পটে ৫ টা দিয়েছিলাম। তার মধ্যে ৩ টা মেবি পাস করেছিলাম। আর ২ টা আসে নাই। দেন হচ্ছে ৫ টার মধ্যে আমি সাজেশন দিব যে যাদের আমার মতো থিওরিটিক্যাল কোর্স পছন্দ, হুম, হুম। যেমন আইটি, বিএস, ল যেগুলো আছে হুম, এগুলো হুম। আগে দিয়ে দেওয়া আরকি। আর যারা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্স পছন্দ করে তারা ম্যাথমেটিক্যাল করে আগে দেওয়ার ট্রাই করতে পারে। এটা টোটালি বেসড অন হু ইস গিভিং এক্সাম। যার, যার প্রেফারেন্স অনুযায়ী। তো ভাই কোন সাবজেক্টটাতে আপনার পার্টিকুলারলি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হইছে? প্রফেশনাল লেভেলে সবচেয়ে বেশি ডিফিকাল্ট সাবজেক্ট আমার মনে হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং আর হচ্ছে আ ট্যাক্সেশন যেটা হচ্ছে ট্যাক্সেশন বিজনেস প্ল্যানিং নামে এখন আছে আরকি। আচ্ছা ভাইয়া। তো এখানে কি আপনার মানে কয়টা অ্যাটেম্প্ট লেগেছিল বা আমার এরকম? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর রিপোর্টিং এ সবচেয়ে বেশি টাইম লেগেছিল আরকি ৩ বার দেওয়া লাগছিল। আচ্ছা ভাইয়া। তো ভাইয়া মানে ধরেন ফার্স্ট ২ টা অ্যাটেম্প্ট আপনি কমপ্লিট করলেন। এরপরে মানে 3rd অ্যাটেম্প্ট এ যে যখন মানে ফাইনালি থ্রু হলো, তো এটার রিজনটা কি ছিল? যে মানে আপনি এই পার্টিকুলার অ্যাটেম্প্ট এ আপনি কি এক্সট্রা করেছিলেন যে আপনি আ ভালো করলেন? মেইন বেসিক্যালি হচ্ছে আমি ১ম যে ২ বারই পরীক্ষা দিয়েছিলাম কোনো না কোনো সাবজেক্ট স্কিপ করে গিয়েছিলাম। তো আমার স্যাডলি হচ্ছে ওই যেই সাবজেক্টগুলো হুম, হুম। স্কিপ করেছিলাম ওইগুলাতে মোস্ট অফ দ্যা কোয়েশ্চেন চলে এসেছিল আরকি। তো এই ২ বার আমার হয় নাই। আর 3rd টাইম হয়েছে কি আমি যা পড়ে গিয়েছিলাম তার মধ্যে থেকে কোয়েশ্চেন আসছে। আচ্ছা। ওইটার জন্য আরকি আই এটা ক্র্যাকড ইট। একটা টোটালি সুবিধা ডিপেন্ড অন ছিল লাক। আরকি। আচ্ছা, মানে ওই থেকে একটা লাকও হয়তো ফেভার করেছে। এছাড়া ভাই আমি যদি ওভারঅলি চিন্তা করি যে মানে প্রত্যেকটা সাবজেক্টেই ধরেন স্পেসিফিক যদি কোনো একটা গাইডলাইন শেয়ার করতেন প্রফেশনাল লেভেলের আরকি।
আ গাইডলাইন তো অনেক ব্রড। আমার হচ্ছে একটা গাইডলাইন হ্যাঁ ভাই, অলরেডি শর্টে প্রিপেয়ার আরকি। করা ছিল। তো আমি ওইটাই নিজের মতো মডিফাই করে ফলো করেছি আরকি। তো নরমালি হচ্ছে ট্যাক্স, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সগুলোতে একটু বেশি সময় হুম, দেওয়া লাগে। দেন হচ্ছে বিজনেস ল হচ্ছে এসআরও, সার্কুলার অনেক কিছু পড়া লাগে। পাস সিলেবাস তো এগুলো একটু সময় নিয়ে পড়া লাগে। এটা হচ্ছে কথা। সময় নিয়ে আচ্ছা। নিজের মতো স্টাডিজ করে তারপর পড়া লাগে। আর বাকি জিনিসগুলো হচ্ছে মোর অর লেস একটু কম্পারেটিভলি কম প্রিপারেশন থাকলেও ক্র্যাক করা যায়। আর প্রিপারেশন যদি বলেন এটা অনেক ভাস্ট, এটা স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ বলা পসিবল না। পসিবল না। আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। শর্ট মানে টাইমের মধ্যে। মোটামুটি যেটা আপনার স্ট্রাগল করতে হয়েছে সেগুলাতে আপনার আমার মনে হয় যে যার নিজস্ব টাইমটা বেশি দেওয়া বেসিক্যালি লাগবে আরকি। ম্যাথমেটিক্যাল কোর্সগুলো একটু সময় নিয়ে নিজের মতো স্টাডি হুম, সাজিয়ে নিয়ে গুছিয়ে পড়লে I গেস হয়ে যায়। যেমন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, দেন হচ্ছে আইসিবি থেকে একটা বুক দেয় যেটা হ্যান্ডবুক অথবা ম্যানুয়াল হুম, নামে জানা হয়। দেন আদার্স যেই জিনিস সাপোর্টিং জিনিস লাগে ওগুলা পড়লেই মোর অর লেস হয়ে যাওয়ার হুম। কথা আরকি। আর বাকিটা হচ্ছে অনেকের কপালের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো ভাই, প্রফেশনাল লেভেলে আপনি কি ধরনের ম্যাটেরিয়ালস ফলো করেছিলেন? ধরেন কি রিসোর্সেস, নোটস হতে পারে বা ধরেন আমি বেসিক্যালি হচ্ছে ম্যানুয়ালি ফলো করেছিলাম। এর বাইরে হচ্ছে ট্যাক্সের জন্য হচ্ছে আমার পরিপত্র, দেন হচ্ছে আদার জিএনএসের জিনিসগুলো হুম, লাগে এগুলা পড়া লাগছে। বিভিন্ন অ্যাক্ট, রুলস এগুলা পড়া লাগছে। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, রিপোর্টিং এর জন্য হচ্ছে আবার পাবলিক অ্যাকাউন্টিং, এটার জন্য আলাদা পড়া লাগছে। ল এর জন্য তো কোনো সিলেবাসে নাই নরমালি। ল হ্যাঁ, হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ টা ল সবই পড়া লাগে। দেন হচ্ছে নোটিফিকেশন, হুম, সার্কুলার, এসআরও যা আছে মোটামুটি সবই পড়া লাগে আরকি। সব আয়ত্ত থাকলে হয়, হুম, সামারি হুম। করে নিলে হয়। আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর আদার যে সাবজেক্ট ছিল ওইটা আমার ব্যাকগ্রাউন্ডটাই মূলত আমারে হেল্প করছে। ওটাতে আমার খুব একটা বেশি প্রিপারেশন নেওয়া লাগে নাই না গেছে। লাগে নাই। আচ্ছা। তো আপনি যেগুলা মেনশন করলেন আরকি, বেসিক্যালি ধরেন ল এর বইগুলা, মানে ল এর যে এগুলো আপনার আলাদা করে পড়া লাগছে। তো এগুলো কি আপনি ধরেন ম্যানুয়াল থেকেই হয়ে গেছে নাকি ধরেন ল এর জন্য আলাদা অনেকগুলা বই কিনা লাগছে, ল পড়া এর লাগছে? জন্য বেসিক্যালি আমি বইতে কিছুই পড়ি নাই। সব আদার এসআরও দেন হচ্ছে গেজেট থেকে ধরে ল ওয়াইজ পড়তে হইছে। আচ্ছা, কারণ হচ্ছে আচ্ছা। অনেকে ল ধরে না পড়েও পাস করছে অথবা করতেছে। হুম, একেকজনের স্ট্র্যাটেজি একেক রকম। আমার একেক রকম। স্ট্র্যাটেজি ছিল যে আমি হুম, ডিটেইলস পড়া ছাড়া আমার কোনো কিছুই মানে কভার করা যেত না অথবা আমার মাথায় থাকতো না। তো আমার হচ্ছে ল এর জিনিসগুলা সব গেজেট থেকে ধরে যা ইম্পোর্টেন্ট জিনিস হুম। সবগুলা পড়ে তারপরে আরকি এগিয়ে যাইতে হইছে আরকি। আচ্ছা ভাই, তাহলে আপনি রেগুলারলি কিরকম সময় দিতে পারতেন আরকি? ধরেন আর্টিকেলশিপের পরে মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো একটা বলে কথা আছে। তো এখানে আপনি আসলে কিভাবে মেইনটেইন করতেন সবকিছু? বেসিক্যালি হচ্ছে সিএতে সবচেয়ে ডিফিকাল্ট জিনিস যেটা আমি নিজে পার্সোনালি যেটা মানে গো থ্রু করছি সেটা হচ্ছে পড়াশোনার জন্য সময় বের করা। কারণ হচ্ছে আচ্ছা। সারাদিন অফিস করে তারপরে হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজ করে দেন নিজের পার্সোনাল লাইফ ম্যানেজ করে সময় বের করাই একটা ডিফিকাল্ট জিনিস। জি ভাইয়া। তো বেসিক্যালি আমার হচ্ছে আমি ট্রাই করতাম যে প্রত্যেকদিন পড়ার, যদি এটা আমি কোনোদিন করতে পারি নাই। কারণ হচ্ছে ফার্ম থেকে অথবা অফিস করে গিয়ে ওই পরিমাণে এনার্জি অথবা মেন্টাল যেই প্রিপারেশন ওটা থাকতো না যে আমি পড়াশোনা করব, হুম, আমার হুম, পড়াশোনা করতে হবে। তো হচ্ছে হুম, নরমালি উইকেন্ডে পড়াশোনা করা মানে অপরচুনিটি ছিল। ওইটাই করা মানে ট্রাই করেছিলাম। আর হচ্ছে সবগুলা ফার্মে হচ্ছে আইসিবি রুলস ওয়াইজ কিছু বন্ধ দিতে হয় যেটা আমরা এক্সাম লিভ বলে হুম, জানি। হুম। তো ওই লিভটাতেই বেসিক্যালি পড়া হইছে। হ্যাঁ। ডেইলি পড়ার ট্রাই করছি পরীক্ষার আগে। কারণ তখন আমার পড়াশোনা করা ছাড়া কোনো উপায় ছিল না। উপায় ছিল মানে না। যতটুক টাইম পাওয়া গেছে, যদি কোনো সার্কুলার দেখা গেছে বাসের মধ্যে বসে দেখছি। যদি কোথাও একটু পড়ার অপরচুনিটি হইছে, যেটা দেখা যায়, হুম, দেখে তারপরে ওইভাবে ক্যারি অন করতে হইছে। পড়াশোনার টাইম ম্যানেজ করার দিকে অনেক ডিফিকাল্ট জিনিস। পড়াশোনা বেশি না, বাট পড়াশোনার জন্য সময় বের করাই ডিফিকাল্ট জিনিস। যে আপনি হুম, পড়াশোনার জন্য সময় বের করে পড়াশোনা করবেন, ওই সময়টাই পাওয়া যায় না। কারণ হচ্ছে সিএতে যারা যায় মূলত হুম। গ্র্যাজুয়েশন শেষে যায়। গ্র্যাজুয়েশন শেষ তো করছে। নিজের পার্সোনাল লাইফ, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ফার্ম ম্যানেজমেন্ট সবকিছু ম্যানেজ করে পড়াশোনার হুম, জন্য যে মেন্টালিটি ওইটা অনেকের হয়ে ওঠে না। তো যারা নরমালি পাস করতেছে না অথবা পাস হচ্ছে না তারা বেসিক্যালি হচ্ছে তারা পড়াশোনা না করেই পরীক্ষা অ্যাটেম্প্ট করতেছে। এজন্যই পাস হচ্ছে না। এটা আচ্ছা। আই গেস হয়তো আমার 70 থেকে 80 মানুষের কমন পড়বে। তো আমি যতটুক ট্রাই করেছি যে আমার উইকেন্ড গুলো যাতে আমার নষ্ট না হয় যতটুক ইউটিলাইজ করা যায় করেছি। হুম, আর হচ্ছে আমার এক্সাম লিভটাই ইউটিলাইজ করার ট্রাই করেছি আরকি। কারণ এর বাইরে হচ্ছে পড়াশোনার খুব একটা সুযোগ হয়ে উঠত না। হুম। এক্ষেত্রে মনে হয় আমাদের একটা মানে এক্সট্রা প্রিভিলেজ আমরা পাই যে যারা প্রি আর্টিকেলশিপ করি হুম, তাদের হয়তো ওই যে প্রফেশনাল লেভেলে দেখা ইয়া যায় ইউনিভার্সিটির পাশাপাশি করাটা খুব বেশি একটা ডিফিকাল্ট হয় না। কিন্তু একটা আর্টিকেলশিপের পাশাপাশি ব্যাপারটা কন্টিনিউ করা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট। তো ধরেন এখন ভাই আমি তো আসলাম সিএ তে, আমি নিজেও এনরোল করেছি আরকি প্রি আর্টিকেলশিপে। তো এখন আপনি ধরেন আমাকে গাইড যদি করেন বা ধরেন আপনি যদি আবার নতুন করে স্টার্ট করতেন তাহলে ভাই আপনি ধরেন কি ভুল মানে ভেঙে ধরেন আপনি নতুন করে স্টার্ট করলেন। এখন আপনি কোন কাজগুলা আবার নতুন করে করতেন? ধরেন ডেইলি রুটিন আপনার কিরকম হতো?
বেসিক্যালি আমার যদি প্রি আর্টিকেলশিপের থ্রুতে প্রফেশনাল লেভেল ক্লিয়ার করার সুযোগ থাকতো, আমি এমবিএ করে প্রফেশনাল লেভেল ক্লিয়ার করে তারপরে ফার্মে জয়েন দিতাম। তাহলে আমার আচ্ছা। একটা এক্সট্রা ডিগ্রি হইতো, আমার একটা লেভেল ক্লিয়ার হইতো। আমার যে ওয়ার্ক লাইফ হুম। ব্যালেন্স যে ডিফিকাল্টি ফেস করতে হইছে ওইটা করা লাগতো না আরকি। এখন ভাইয়া ধরেন আমি সব টপিক তো হয়তো কভার করা সম্ভব না, বা ধরেন করলেও কিছু টপিক থাকে যেগুলোতে আমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো আরকি। তো এখানে আপনি ইম্পোর্টেন্ট টপিক কোনগুলো বলবেন? বা এই টপিকগুলা ধরেন ইয়ার টু ইয়ার হয়তো চেঞ্জ হয়। যে কোনো ইয়ার কোনো একটা টপিককে আমি হয়তো বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো। তো এখানে আপনি কোন টপিকগুলোকে বলবেন যে প্রায়োরিটাইজ করার জন্য? বা আমি কিভাবে বুঝবো যে কোনগুলো প্রায়োরিটাইজ করব? আচ্ছা, টপিক প্রথমত হচ্ছে আইসিবির কিছু জিনিস আইসিবি সেট করে রাখে যে কোন পার্ট থেকে কতটুকু কভার করবে। যদিও আচ্ছা, সবসময় এটা ফলো করে না অথবা কেন করে না আমি জানি না। আচ্ছা। বাট হচ্ছে ইম্পোর্টেন্ট টপিক যদি বলেন ওইটার থেকে একটা আইডিয়া পাওয়া যায় আমার এই হুম, জিনিসগুলোর ওয়েট এত আমার ওইটাতে বেশি ইম্পোর্টেন্স দেওয়া লাগবে। যেটার ওয়েট হুম, বেশি আমি মেইনলি বেসিক্যালি ওটাতেই ইম্পোর্টেন্স বেশি দিব। আর ২ হুম। নম্বর জিনিস যেটা থেকে হচ্ছে কোন টপিক ইম্পোর্টেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এনালাইসিস। আপনি আচ্ছা। কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গো থ্রু করেন। করলেই বুঝতে পারেন যে প্রিভিয়াস ইয়ার কি বেশি ইম্পোর্টেন্স দিয়ে আসছে, কোন টপিকতে বেশি কোয়েশ্চেন করা হইছে। ওই ২ টার উপর ডিপেন্ড করে যদি এনালাইজ করা হয় মোর অর লেস বোঝা যায় যে আমার ইম্পোর্টেন্ট টপিক কোনটা, আমার ফোকাস দেওয়া উচিত কোনটার মধ্যে। কারণ হুম, আমার দেখা যাচ্ছে একটা টপিকে 60% ওয়েট আছে আমার মার্কের। বাট আমি হুম, ওটাতে হুম, অনেক এফোর্ট কম দিচ্ছি। তখন তো আমার হবে না। আমার ওয়েট হুম। দেখে আমার এফোর্ট দিতে হবে যাতে আমার এফোর্টের সাথে ওয়েট যায়, যে আমি ওই পরিমাণ মার্কস তুলে আনতে পারি। যেমন আমার এক্সামিনার আমার ওই পরিমাণ মার্কস দেয়। হুম, আর হচ্ছে এর বাইরে হচ্ছে কিছু জিনিস হচ্ছে টপিকের বাইরে অথবা আইসিবির ওয়েটের বাইরেও হ্যাঁ, চলে আসে। চলে আসে। তো এটা যারা নরমালি সিএ তে পরীক্ষা দেয় সবাই জানে। হুম, তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে কমন সেন্স ওর বলেন আপনার লার্নিংস, আপনার আন্ডারস্ট্যান্ডিং ওগুলোর উপরে বেস করেই দিতে হয়। যে ২-১ টা কোয়েশ্চেন অথবা ২০-৩০ মার্ক আসে পুরাই আনকমন, এটা মানে নোবডি নোজ যে কোন জায়গা থেকে কোন আসবে। জায়গা থেকে কেউ তো বলতে ওটা পারতেছে না। হচ্ছে আপনার বেসিক কমন সেন্স দিয়ে দিতে হবে আরকি। কারণ আপনার তো পাস করার জন্য ১০০% মার্কস দরকার নেই। আপনি হুম, 50-60% মার্কস পেলেই হয়ে যাচ্ছে। তো আপনি হ্যাঁ, যদি আদার টপিক কভার করতে পারেন, অ্যাকুরেটলি আনসার করতে পারেন, আই থিংক ওই যে আনকমন পার্টটা ওইটা স্কিপ হুম। করলো অথবা কমন আন্ডারস্ট্যান্ডিং দিয়ে মোটামুটি লিখে আসলেই আই গেস হয়ে যায় আরকি। কোপ আপ হয়ে যায়। আচ্ছা। এখানে ভাই আমি আরেকটা কোয়েশ্চেন এড করব। সেটা হচ্ছে ধরেন মানে আপনি কি ধরেন নোট করে পড়তেন? বা বাজারে আমরা দেখি যে বা অনেকগুলো গ্রুপে আমরা দেখি যে নোট সেল করে, বা এই যে বিভিন্ন ধরনের বুক সেল করে শর্ট সাজেশন বা এগুলো। এগুলো কতটুকু মানে অ্যাপ্লিকেবল, যে আ আসলে এগুলো কাজে লাগে আমি কিনা? বাকিদেরটা জানি না। বাট আমি কখনো নোট করে আমার পড়ার ধৈর্য হয় নাই। কারণ আমি আচ্ছা। নোট করে কোনদিন পড়তে পারিনি যে আমি নোট করব একটা সময় ধরে দেন ওই নোট দেখে আবার পড়ব। তো আমি মূলত হচ্ছে আমার বই যেটা হুম, ছিল অথবা আমি যেই ম্যাটেরিয়ালস থেকে পড়তাম ওইটাই আরকি মার্ক করে রাখতাম। দেন হচ্ছে আমি ওটার থেকে আবার দেখে তারপর পরীক্ষা দিতে যেতাম আরকি। আমি কারো আচ্ছা। নোটও ফলো করি নাই, কিছু ফলো করি নাই। আমার মনে হইছে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার যা দরকার হুম। আমি নিজে, নিজেই আরকি ওইটা বুঝে তারপরে প্রিপারেশন নিতে পেরেছিলাম আরকি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। গ্রেট, গ্রেট। এখন ভাইয়া যদি ধরেন আমি প্রফেশনাল লেভেল পাস করে ফেলছি। আমি এখন ধরেন নতুন আরেকটা যুদ্ধে নামছি অ্যাডভান্স লেভেল নিয়ে। তো অ্যাডভান্স লেভেলে পার্টিকুলারলি কিভাবে আপনি ফলো করতেন? বা অ্যাডভান্স লেভেলে আমার অ্যাপ্রোচটা কি হবে? হ্যাঁ, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, অ্যাডভান্স লেভেলে হচ্ছে আমি ৩ টা কোর্সে একসাথে পরীক্ষা দিয়েছিলাম। তো অ্যাডভান্স জি। লেভেলের কোর্সগুলো হচ্ছে একটার সাথে ইন্টার রিলেটেড। আপনি যদি একটা পড়েন আরেকটার পড়াশোনা মোর অর লেস কিছু না কিছু কভার হয়ে যাবে। আচ্ছা। আর অ্যাডভান্সের কোর্স আপনি যখন অ্যাডভান্সের ক্যান্ডিডেট অথবা অ্যাডভান্স লেভেলে পরীক্ষা দিচ্ছেন, আপনার একটা বেসিক ফাউন্ডেশন আছে। আপনি এর আগে ২ টা লেভেল পাস করে আসছেন। লেভেল 1, লেভেল 2 যেটা আমরা সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল জানি হুম, আরকি। তো অ্যাডভান্স লেভেলে মূলত ৩ টা কোর্স থাকে। একটা হচ্ছে হুম, এসবিএম স্ট্র্যাটেজি বিজনেস ম্যানেজমেন্ট। এখন লিডারশিপ একটু যোগ করছি স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ। ২ নম্বর হচ্ছে কর্পোরেট ইভেন্ট আর থার্ড হচ্ছে কেস স্টাডি। জি ভাই। তো কেস স্টাডিতে মূলত আমার ব্যাকগ্রাউন্ডে আমার হেল্প করেছে যে আমার এত পরিমাণ রিপোর্ট প্রেজেন্টেশন দেওয়া দেয়া লাগছে লাগছে, যে হ্যাঁ। আমার বিবিএ লাইফে। তো আমার মনে হচ্ছে কেস স্টাডিটা আমার খুব একটা ব্যাক পেতে হয় না। কেস স্টাডি হচ্ছে আপনি মূলত প্ল্যানিং করবেন আপনার অ্যাকর্ডিংলি একটা। ওইটা হচ্ছে প্রপারলি এক্সাম হলে গিয়ে এক্সিকিউট করবেন। শেষ। যদি প্রপারলি হুম, এক্সিকিউট করতে পারেন, ইউ ক্যান ক্র্যাক ইট। আচ্ছা। আর হচ্ছে এসবিএমেও মূলত হচ্ছে কর বিজনেস স্ট্র্যাটেজি অডিট অনেকগুলা কোর্সের কম্বিনেশন। তো যাদের হচ্ছে ওই কোর্সগুলাতে একটু ভালো ধকল আছে যে মানে আয়ত্ত আছে, তো হুম, এসবিএমও ব্যাক পেতে হয় না আরকি মোটামুটি একটা প্রিপারেশন। সবচেয়ে বেশি ডিফিকাল্টি ফেস করতেছে কর্পোরেট কর্পোরেট রিপোর্টিং। রিপোর্টিং। আচ্ছা। এই কোর্স আমার মানে কি পরিমাণ পড়াশোনা করা লাগছে I don't know। তাও হচ্ছে আমি এই কোর্সটাতে ভয় পাইছিলাম যে আমার এই কোর্সটা যদি না আসে আমার আবার পরীক্ষা দিতে হবে। তো আচ্ছা। আলহামদুলিল্লাহ এটা আমার একবারে চলে আসছে। তো আমার মূলত এই কোর্সটাতে ফার্স্ট একটু অ্যাটেম্পটেই ক্লিয়ার হ্যাঁ, হয়ে গেছে। বেশি পড়াশোনা করা লাগছে আরকি। আমার হচ্ছে আমার এখনো ক্লিয়ারলি মনে আছে আমার মনে হয়
অ্যাডভান্স লেভেল বন্ধ টোটাল ২৭ দিন ছিল ফার্ম থেকে। তার মধ্যে প্রায় মনে হয় ২০ থেকে ২২ দিন আমার একটা কোর্সে পড়া লাগছে, ওটা কর্পোরেট রিপোর্টিং। তো কর্পোরেট রিপোর্টিং এ হচ্ছে অডিটিং এর পার্ট থাকে, তারপর হচ্ছে কনসোল থাকে, তারপরে হচ্ছে আবার অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট থাকে, রেশিও থাকে, অনেক কিছুই থাকে। অনেক কিছু তো থাকে। আমি যেহেতু একসাথে অনেকগুলো পরীক্ষা দিয়েছিলাম, যেমন কেস স্টাডি পরীক্ষা দিয়েছিলাম, ওইটা হুম, দিয়ে আমার রেশিও কভার হয়ে গিয়েছিল। হুম, অডিট পার্টটা হচ্ছে আমার এসবিএম এ পড়া লাগছিল। তো ওইটা দিয়ে কিছু কভার হয়ে গেছিল। আর অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট এর জন্য মূলত হুম। আমার অনেক এফোর্ট নিয়ে তারপর পড়তেছে। রিপোর্টিং পড়ার সময় হচ্ছে অনেক এনালাইসিস করা লাগে, অনেক সময় ধরে পড়তে হয়। যেহেতু এটা একটু মোটামুটি ডিফিকাল্ট সাবজেক্ট। জি। আর এটা হচ্ছে সিএর বেসিক সাবজেক্ট। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মতো একটা বেসিক সাবজেক্ট। হুম। যেটা হচ্ছে আপনার ফার্দার ফিউচারে অনেক কাজে লাগবে আরকি। তো আমার মনে হয় এই ৩ টা কোর্স যদি কেউ একসাথে দেয়, আমার মনে হয় তার অনেক সুবিধা হবে। যদিও অনেক টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। মানে তো ৩ টা কোর্স এক অ্যাটেম্পট এ। হ্যাঁ, আমার হচ্ছে আমার ৩ টা কোর্স একসাথে দেওয়াতে I guess আমার কোনো না কোনো হেল্প হইছে আরকি। জি কারণ ভাই। হচ্ছে আমার প্রিভিয়াস আরো অনেকে পরীক্ষা দিয়েছিল যে, "ভাই এটা কিভাবে পাস করছেন? আপু এটা কিভাবে পাস করছেন?" দেন আমার ফ্রেন্ড ছিল সামিরা, ও তো অনেকবার দিয়েছিল। হ্যাঁ, ইন দ্য মিন টাইম তো ও আমার অনেক সাজেশন দিয়েছিল যে, "এমনি, এমনি দিতে পারোস অথবা এভাবে দেওয়া যায়।" তো সবকিছু সবার থেকে সাজেশন নিয়ে আমি নিজের মতো একটা মানে প্ল্যান ক্যাটার করছিলাম, ওইটা আমি এক্সিকিউট করতে পারছি। আর পাস তো হচ্ছে ইভালুয়েটের উপরে আর বাকিটা হচ্ছে আপনার কপালের উপরে। আল্লাহ চাইলে সব পাস জি, করা জি, যাবে আরকি। অবশ্যই। হ্যাঁ, এরপরে আমার কোয়েশ্চেনটা হবে অ্যাকচুয়ালি আর্টিকেলশিপ নিয়ে আরকি। তো হুম, আর্টিকেলশিপে যদি আমরা চলে যাই, এখন ফার্ম সিলেকশন এর ব্যাপারে যদি আসি। এখন ফার্ম তো আসলে অনেকগুলো আছে। আমরা জানি যে একেকটা ফার্মের কালচার একেক রকম, একেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। অনেক ফার্মে আবার অনেক ক্ষেত্রে আমরা ঢুকতেও পারতেছি না। তো ইউজুয়ালি মানুষজনের বিগ 4 ইচ্ছা থাকে। তবে এর বাহিরে ধরেন এগুলো বাংলাদেশে যে কয়েকটা আছে। তো এর বাহিরে আর কি, কি ভালো ফার্ম আছে যেগুলোতে আসলে মানুষজন এপ্রোচ করতে পারে? আচ্ছা ফার্ম ভালো খারাপ এটা ডিকটেট করার আমি কেউ না। আচ্ছা, কারণ একেকটা ফার্মের স্পেসিফিক রিকোয়ারমেন্ট একেক রকম। সে হচ্ছে একজন একরকম হ্যাঁ। এমপ্লয়ার। সে কেমন জি, স্টুডেন্ট অথবা কেমন এমপ্লয়ি নিবে টোটালি তার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে ফার্ম ভালো খারাপ টোটালি ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্ট কি? যে আপনি ওই ফার্ম থেকে কি চাচ্ছেন? আপনি কি আচ্ছা। বেসিক অ্যালাউন্স বেশি চাচ্ছেন? নাকি ফার্মের ওভারঅল লার্নিং অপরচুনিটি চাচ্ছেন? নাকি ফার্মের ইমেজ চাচ্ছেন? নাকি মানে কি আপনি চাচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে। তো হ্যাঁ, হ্যাঁ। যাদের অ্যালাউন্স লাগবে যে না আমার আর্টিকেলশিপের পাশাপাশি অ্যালাউন্স ভালো লাগবে। তো তার জন্য বেটার ফার্ম হচ্ছে যে ফার্মে অনেক অ্যালাউন্স দেয়। জি আর ভাইয়া। যাদের হচ্ছে না আমার অ্যালাউন্সের পাশাপাশি রেপুটেশন প্লাস বিগ 4 অ্যাপিলেশন অথবা আদার জিনিস লাগবে তার চয়েসটা আলাদা হবে আরকি। বাট ওভারঅল যেগুলার সাথে বিগ 4 অ্যাপিলেশন আছে সবাই এগুলাতে যাওয়ার ট্রাই করে। এর বাইরেও হচ্ছে অন্যান্য ফার্ম আছে। তো আমি নাম নিচ্ছি না। জি কারণ ভাইয়া হচ্ছে বুঝতে পারছি। কারো নাম নিলে কেউ বলবে আমার ভালো বলছে, আমার খারাপ বলছে অত কিছু। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে হচ্ছে আমি যে ফার্ম থেকে আসছি অথবা আছি, জি ভাইয়া, আমার পছন্দের সাথে, আমার রিকোয়ারমেন্ট এর সাথে মনে হয়েছে যে আমার ওই ফার্মেই যাওয়া উচিত। জি ভাইয়া। তো আমি ওই ফার্মেই গিয়েছিলাম, ফার্ম আমারে নিয়েছে। এখন ফার্ম আপনার পছন্দ হইলে যে ফার্ম হুম, আপনার নিবে ব্যাপারটা এমন না। ফার্মের কিছু রিকোয়ারমেন্ট আছে, এন্ট্রি এক্সাম আছে, অনেক কিছু আছে। জি ভাইয়া। ওটার উপর ডিপেন্ড করে যদি আপনার মনে হয় যে আমি ওই ফার্মে সিভি দিব, আপনি দিবেন। ফার্মের যদি মনে হয় না আমি ওরে নিব, নিব। আমি বলতে পারি না যে এটা বেটার ফার্ম আপনি এদিকে যান। কারণ হচ্ছে হুম, ভালো হইলে যে সে আপনার নিবে ব্যাপারটা এমন না। অথবা ভালো হইলে যে আপনার যাওয়া লাগবে ব্যাপারটা এমন না। কার হুম, রিকোয়ারমেন্ট কি ওটার উপর ডিপেন্ড করে সে ফার্ম কিভাবে চুজ করবে তো কোন ফার্মে যাবে। এটা টোটালি বেসড অন পারসন যে সে কি চায়, জি ভাইয়া। কেমন এনভায়রনমেন্ট চায়, কেমন ফার্ম চায়, সে ৩ বছর আর্টিকেলশিপ থেকে কি চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আরকি। জি ভাইয়া। এখানে আসলে আমার ফলো আপ কোয়েশ্চেনটাও ওই হুম। রিলেটেডই অনেকটা যে, তাহলে মানে একটা স্টুডেন্ট একটা ফার্ম সিলেক্ট করলো বা তার একটা পছন্দ হলো যে আমি এই ফার্মে হয়তো কাজ করতে চাই। তো সেখানে তার পুরো প্রসেসটা কি? মানে সে কিভাবে ওই ফার্মে এনরোল করতে পারে? বাকি ফার্মের কথা তো আমি জানি না। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি যে ফার্মে আছি জি ভাইয়া। প্রথমত এন্ট্রি এক্সাম দিতে হয়। দেন হচ্ছে রিটেন এর পরে ভাইবা নেয়। ভাইবার পরে সিলেকশন হয়। তারপর যদি ফার্মের মনে হয় না আমি ১০ জনের মধ্যে ৫ জনরে নিবো, ৫ জনরে নেয়, ৫ জনরে বাদ দেয়। এটা হচ্ছে ফার্মের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখন বলা যায় যে আমি সিলেকশন ক্রাইটেরিয়া যেগুলা রিটেন হোক, ভাইবা হোক ওইটার জন্য আমার কি প্রিপারেশন নেওয়া উচিত। হ্যাঁ ভাইয়া। তো আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে যারা আছে তাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং অথবা নলেজ দিয়ে এগুলো ক্র্যাক করা যায়। আচ্ছা। আলাদা কোনো প্রিপারেশন লাগে না। আর বাকিটা হচ্ছে ফার্মের স্লটের উপরে। ফার্মে যদি ৪০ জন নেওয়ার স্লট থাকে, আপনার ৫০ জন ৬০ জনের সিভি পায়। ফার্ম অবশ্যই ট্রাই করবে যে বেশি মানুষের সিভি নিবে, বেশি মানুষের ভাইবা নিবে। যাতে তার মানে বেশি বেস্ট অফ মানুষ দি থেকে বেস্ট ফিল্টার যেন করে নিতে পারে। কম মানুষ নিতে পারে। তো হুম। ওইটা টোটালি ফার্মের উপর ডিপেন্ড করে। এখন প্রত্যেকটা ফার্মের আলাদা এইচআর ডিপার্টমেন্ট থাকে। এখন এইচআর এর রিকোয়ারমেন্ট কি এটা এইচআর জানে আর পার্টনার স্যার যারা আছে তারা জানে ওটা। আমি জানি না। আচ্ছা ভাই। আগের এপিসোডটাতে অনেক কোয়েশ্চেনস আমরা পেয়েছিলাম। তো সেখান থেকে কিছু যদি কোয়েশ্চেন করি, ওইখানে একটা কমন মানে সবার আপত্তি ছিল যে যদি পাস করেন মানে এটা বলতেছিল যে পাস করাটা আসলে অনেক কষ্ট। তাহলে সিএ করতে আসলে অ্যাকচুয়ালি এত সময় কেন লাগে? মানে এত কঠিন কেন এই পাথটা?
আচ্ছা, পাস করতে তো অনেক কিছু লাগে। প্রথম কথা হচ্ছে পড়াশোনা হুম, করা লাগবে। পড়াশোনা আমার মনে হয় আমি শুধু করেছি ব্যাপারটা মনে হয় সবাই করে। হ্যাঁ, অথবা করতেছে। ২ নম্বর জিনিস হচ্ছে আপনার কপাল লাগবে। আর ৩ হ্যাঁ, নম্বর জিনিস হচ্ছে আপনার উপরে যে আছে সে চাইতে হবে। তো আচ্ছা, সবার হচ্ছে ৩ টা একসাথে হয় না। এজন্য পাস হয় না। হ্যাঁ, এখন এমনও মানুষ আছে যে ১০ বছরে পাস করতেছে, ৫ বছরে পাস করতেছে, আরো কম সময়ে পাস করতেছে, আবার বেশি সময়ে পাস করতেছে। হ্যাঁ, হ্যাঁ, আমার অভিজ্ঞতা তো আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা আমার মনে হয় যে যারা হচ্ছে না তাদের এই ৩ টা জিনিস একসাথে হচ্ছে না। তার উপরে হচ্ছে আবার হুম, অনেকে তাড়াতাড়ি পাস করতেছে। বাট একটা জিনিস এদিকে যেটা আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে একটা জিনিস যেটা সুন্দর সেটা হচ্ছে এদিকে আপনার আগে পরে আপনার পাস করতেছেন ৫ বছর পরে করেন, ১০ বছর পরে করেন। কেউ কিন্তু এসে জিজ্ঞেস করে না যে ভাই আপনার কয় বছরে পাস করছেন? শুধু জিজ্ঞেস হুম, করছে আপনি কোয়ালিফাইড কিনা? এটা একটা জিনিস। আচ্ছা, ২ নম্বর জিনিস যেটা হচ্ছে এদিকে কোনো আপনার র‍্যাংক নেওয়ার অথবা মার্কস তোলার, বোর্ডে ফার্স্ট হওয়ার মতো কোনো জিনিস নেই যে আমার আগে পাস করতে হবে, আমার পরে পাস করতে হবে। আপনি ২ আচ্ছা, বছরে পাস করতেছে, কেউ ৬ বছরে পাস করতেছে, কেউ ৮ বছরে পাস করতেছে। হ্যাঁ, এখন ৫ টা সময় কেন কম বেশি লাগে এটা তো আর ইন্ডিভিজুয়াল উপরে আমার কোনো হাত নাই। আমার যেটা মনে হচ্ছে সবাই পড়াশোনা করে বাট ওইভাবে এক্সিকিউট করে আসতে পারে না। হুম, হয়তো এক্সাম হলের সিচুয়েশন তার ফেভারে থাকে না। হয়তোবা সে হুম, একটা জিনিস পড়ে গেছে, আরেকটা জিনিস চলে আসছে। হয়তোবা সে যেটা পড়ে গেছে এটাই আসছে বাট হুম, সে কোনো কারণে ভুলে গেছে। হয়তোবা হচ্ছে সে একরকম লিখছে বাট ইভ্যালুয়েটর আরেকটা জিনিস চাচ্ছে। ওটার উপর ডিপেন্ড করে। তো হুম, এই কয়েকটা জিনিস যদি কেউ মিটিগেট করতে পারে অথবা ওভারকাম করতে পারে আই গেস বেশি সময় লাগার কথা না। হ্যাঁ, আর যেটা বলছেন পাস করতে পারলে, এটাও হচ্ছে একটা মানে আল্টিমেট ডিলেমা আরকি। পাস করতে পারলে। এদিকে যে কে পাস করবে, কে করবে না, এটা আই গেস যারা পাস করছে কেউই জানতো না। সবাই হচ্ছে সাডেন যে সবাই সার্টেন ছিল। লিস্টে নাম জি দেখছে, ভাইয়া, পাস হয়ে গেছে, সবাই খুশি। হুম, যাদের হচ্ছে না অনেকে অনেক বছর ধরে লেগে হুম, আছে। এখনো ট্রাই করতেছে। তো সবারই ওই একটা দিন আসে যে আমার হচ্ছে কপাল, আল্লাহর ইচ্ছা আর হচ্ছে আমার পরিশ্রম ৩ টা হচ্ছে আমার একসাথে কম্বাইন হয়ে হুম, আমি ইফেক্টিভলি দিয়ে আসতে পারছি, হয়ে গেছে। সবার জন্য জি এই ভাইয়া। দিন অপেক্ষা করতেছি। জি ভাই। আরেকটা হচ্ছে ভাই কমন কোয়েশ্চেন হচ্ছে ভাই ওই যে সিকোয়েন্সটা নিয়ে ধরেন অনেকে লেখে যে পার্ট কোয়ালিফাইড, অনেকে লেখে যে কোয়ালিফাইড সিএ, এসিএ, এফসিএ এই টার্ম গুলা যদি একটু এক্সপ্লেইন করে দিতেন আচ্ছা আরকি। এসিএ তো হচ্ছে আপনার কোয়ালিফিকেশন পরে যখন আপনার ফার্ম থেকে সিসি সার্টিফিকেট পাবেন, আইসিবিতে এনরোলমেন্ট হইলেই যেই অ্যাসোসিয়েট অফ আইসিবি যেটা হয় আরকি এসিএ। আচ্ছা। আর পার্টলি কোয়ালিফাইড তো হচ্ছে হয়তো আপনার 17 টা সাবজেক্ট আছে, আপনি 14 টা পাস করছেন। এইজন্য পার্টলি করলে 16 টা করলেও এবার কি সিসি পার্টলি, কমপ্লিট হয়েছে 12 টা এরকম কেউ করলেও লিখতে পারে পার্টলি। নাকি? ওইটা তো হচ্ছে ফরমাল কিছু না যে আপনি পার্টলি লিখতে পারবেন অথবা লিখতে পারবেন না। আচ্ছা। এটা যার ইচ্ছা সে লিখে। এমনিতে বাট ভাই আপনি ডেজিগনেশন ওয়াইজ এসিএ, ফরমাল এফসিএ তো কোনটা? আপনি কোয়ালিফাইড হওয়া ছাড়া লিখতে পারবেন না। এসিএ হচ্ছে আপনার হচ্ছে পাস করার পরে সিসি সার্টিফিকেট পেলে আইসিবি মেম্বারশিপ জি ভাই। নিলে তারপরেই লিখতে পারবেন। নরমালি যেটা এলাও করে। আচ্ছা, আর এফসি তো হচ্ছে আপনার যখন অ্যাডভান্স ভাস্ট নলেজ হবে ইন্ডাস্ট্রিতে সিপিডি আওয়ার সবকিছু কমপ্লাই করবেন। এসি হওয়ার ৫ বছর পরেই আপনি এফসি মানে ইউজ করতে পারবেন। তো এটা আচ্ছা। হচ্ছে অনেকে পাস করার পরে এফসি হয়েও ইউজ করে না। এটা তার টোটালি পার্সোনাল ম্যাটার যে আপনার ইউজ করতে হবে এটা একটা ব্যাপারটা তো এমন না। এরকম অনেকে না। হচ্ছে পাস করে মেম্বারশিপ নিয়ে এসিএ হয়ে গেছে বাট ইউজ করে না। শুধু হয়তো আচ্ছা। কিছু ক্ষেত্রে ইউজ করে। এটাও তার পার্সোনাল ম্যাটার। জি ভাই। আর যারা পার্টলি কোয়ালিফাইড লেখে ওটাও তার পার্সোনাল ম্যাটার। আর পার্সোনাল ম্যাটার। আমার মতো যারা আছে যে পাস করছে বাট হচ্ছে না মেম্বারশিপ পাইছে না আর্টিকেলশিপ শেষ শেষ হইছে। হইছে। তো সে হয়তো কোয়ালিফাইড সিএ লেখা তো সিএ কোয়ালিফাইড যে যেটা লেখে আরকি ওটাতে আচ্ছা। কিছু ম্যাটার করে বলে আমার মনে হয় না। জি ভাই। তাহলে ফরমালি অ্যালাউড ডেজিগনেশন যেটা ধরেন এসি, এফসি শুধু। এসি আর এফসিএ শুধু। তো এসিএ হতে আমার করা লাগছে ১৭ টা সাবজেক্ট কমপ্লিট করা হুম। লাগছে। প্লাস হচ্ছে সিসি কমপ্লিট হ্যাঁ, করা সিসি লাগছে। কমপ্লিট করতে হবে। আর এসিএ হওয়ার পর মানে ইউজুয়ালি টাইম বার থাকে যে ৫ বছর পরে হয়তো টাইমবার আমি থেকে এফসিএ হতে সিপিডি পারছি। আওয়ার রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে। মানে আচ্ছা। আইসিবির যা, যা হুম। রিকোয়ারমেন্ট আছে ওইটা ফুলফিল করলেই কেউ এফসি হইতে পারে। এরপরে ভাই আরেকটা এফএকিউ হচ্ছে যে ধরেন আপনার মানে পরিচিতর মধ্যে বা আপনি দেখেছেন আপনার অবজারভেশন এ এইচএসসির পরে আসতেছে বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড সায়েন্স বা আর্টস থেকে হয়তো আর্টস ফ্যাকাল্টি থেকে সে মানে ব্যাচেলার্স কমপ্লিট করে এখানে আসছে, আন্ডারগ্রেড কমপ্লিট করে আসছে। তারা কিরকম করতে পারতেছে বা তাদের আসলে অনেক কনসার্ন থাকে আ ব্যাপারগুলো নিয়ে? আমার ব্যাকগ্রাউন্ড তো ফুললি বিজনেস ব্যাকগ্রাউন্ড। জি তো ভাই। আই গেস আমি ওইটার জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট পারসন না অ্যান্সার দেওয়া। তাও আচ্ছা। আমি যেটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, আমার হুম, হয়তো ফ্রি আর্টিকেলশিপ ট্রেনিং এ কোনো একজন টিচার দেখছিলাম যে এমএসসি করে তারপরে এসেছে। তো উনি ওইভাবে পরিশ্রম করতে পেরেছে এজন্যই আরকি কোয়ালিফাই করতে পেরেছে। আরেকজন দেখেছিলাম যে এলএলবি থেকে আসছে। জি ভাই। এলএলবি থেকে এসে আরকি সিএ করছে। আর রিসেন্টলি যেটা সেটা হচ্ছে জাবির। জাবির তো হচ্ছে এ লেভেল পাস করে আসছে আরকি এসএসসি ইকুইভ্যালেন্ট যেটা এ লেভেল হয়। হ্যাঁ, হ্যাঁ। ইয়ে লেভেলে। তো ও তো অনেক তাড়াতাড়ি পাস করেছে আরকি। তো উনাদের জার্নিটা কেমন হবে এটা বেসিক্যালি যারা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে অত স্পেসিফিক্যালি ওই হুম, সিচুয়েশনটা ওভারকম
হুম, আন্ডারগো করে আসছে সে বেটার বলতে পারবে। বাট আমি দেখছি আর এমনি হচ্ছে সিএ হচ্ছে সবার জন্য ওপেন। আপনি হিউম্যানিটিস থেকে আসেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, এইচএসসি করে আসেন, যেদিক থেকে আসেন আপনার জন্য ওপেন ফিল্ড। এখন আপনি গিয়ে কিভাবে আপনি কি হুম, করবেন ওটা আপনার উপর ডিপেন্ড করে আরকি। হ্যাঁ, আমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা ডাটা এনালিসিসে হুম, তারা একটা এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছি অথবা পাই হুম, এটা হচ্ছে আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কারণে। হুম। কারণ আমাদের ৪ বছর এফোর্ট দিতে হইছে, ওইভাবে পড়াশোনা করতে হইছে এটার জন্য আরকি। জি ভাইয়া। আরেকটা কমন কোয়েশ্চেন আসে ভাইয়া আমাদের কাছে যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছি বা আমি একটা আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো বিলং করি। তো সেক্ষেত্রে তাদের জন্য পাস করাটা বা এই পুরা জার্নিটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তাদেরকে আসলে আপনি কিভাবে মোটিভেট করবেন বা কি বলবেন আ তাদের উদ্দেশ্যে? আচ্ছা ন্যাশনাল থেকে যারা আসছে তারা তো আমি তো ন্যাশনাল না। বাট না। হচ্ছে আমার যেটা হচ্ছে এক্সপেরিয়েন্স অথবা আমি যেটা মানে বলতে পারি সেটা জি ভাইয়া। হচ্ছে আপনার কোথাও না কোথাও গিয়ে কষ্ট করতে হবে। হয়তো আপনার একাডেমিক কষ্ট না করলে হচ্ছে পরবর্তী যেই আপনার জার্নি ওটাতে কষ্ট করতে হবে। আপনার একাডেমিক কষ্ট করতে হলে পরবর্তী জার্নিটা আপনার হচ্ছে ইজিয়ার বানাইতে পারবে। তো ন্যাশনাল থেকে তো আসতেছে না পাস করতেছে না ব্যাপারটা এমন না। প্রত্যেক সেশনে হচ্ছে যে যতজন পাস করে তার একটা ভালো পার্ট ন্যাশনাল থেকেই থাকে। হ্যাঁ, ন্যাশনাল থেকে আসলে পাস করা যাবে না ব্যাপারটা এমন না। হ্যাঁ, কথা হচ্ছে যে ন্যাশনাল থেকে আসলে হয়তো যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে তাদের তুলনায় একটু কম বেশি টাইম লাগতে পারে, বেশি টাইম লাগতে পারে এমন। এমন কথা হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে তারাও তো একটা মানে জার্নি আন্ডারগো করেই আসছে। হ্যাঁ, এটা চান্স তো ঠিক। পাওয়ার জন্য তো হচ্ছে পড়াশোনা করতে হইবে। পড়াশোনা করতে তো হয়েছে। সবারই একটা না একটা পর্যায়ে গিয়ে পড়াশোনা করতে হয়। হয়তো উনাদের পড়াশোনাটা সিএ তে আসার পরে বেশি করতে হইতেছে আমাদের তুলনায়। হ্যাঁ, আমরা হচ্ছে এটা হচ্ছে কিছু জিনিস কম্পেনসেট করতে পেরেছি যে এডমিশন ফিসে অথবা এসএসসি, এইচএসসি এগুলোতে পড়ে। হ্যাঁ, সবাই যে ওইদিকে খারাপ স্টুডেন্ট হইলে ঢুকে ব্যাপারটা এমন না অথবা কিছু। হুম, সবাই হচ্ছে তার নিজস্ব সার্কামস্ট্যান্স এর বেসিস হচ্ছে ওই দিক থেকে ঢুকে ওই দিক থেকে আসে। তো হুম, ন্যাশনাল থেকে যে সিএ করতেছে না ব্যাপারটা এমন না অথবা আদার ইউনিভার্সিটিতে করতেছে এমন না। ওই দিক থেকে আসতেছে, ভালো করতেছে। বাট হুম। আসলেই যে ভালো করবে ওইটা নিয়ে আমি কমেন্ট করতে পারতেছি না। কারণ আমি ওই ব্যাকগ্রাউন্ডে বিলং করি না। জি যদি ভাই। বিলং করতাম তাইলে হয়তো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হইতো যে কিন্তু কমেন্ট। ভাই আপনার কাছে এনাফ এক্সাম্পলস আছে আরকি যে যারা এরকম এভাবে পাস হ্যাঁ, করে এসেছে। তো মানে এখানে আসলে ডিমোটিভেটেড হওয়ার খুব কিছু একটা না। রিজন নাই। একটু এক্সট্রা হয়তো পরিশ্রম করা লাগতে পারে। আচ্ছা ভাইয়া তাহলে উই আর অলমোস্ট এট দি এন্ড ওফ আওয়ার শো। তো এখানে আমি লাস্টলি বলব যে ধরেন ওভারঅল আপনি কি গাইডলাইন দিবেন যে আমি সিএ অনেক ফাস্ট বা একটু আর্লি শেষ করতে চাই। মানে আমার আর্টিকেলশিপ পিরিয়ড এর মধ্যেই যেন আমার সাবজেক্ট গুলো পাস কমপ্লিট করতে পারি। এই ব্যাপারে আপনার আসলে কি গাইডলাইন থাকবে লাস্টলি? আ এইদিকে গাইডলাইন হচ্ছে আমার হচ্ছে এদিকে আমি চ্যালেঞ্জিং যে কয়েকটা জিনিস দেখছি I guess ওইগুলো ওভারকাম করতে পারলেই মানে আগে পাস পরে হুম, পাস না যে আপনার হচ্ছে ডিজায়ার্ড পিরিয়ড এ আপনার পাস করতে হবে না। প্রথম কথা হচ্ছে যে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে পড়াশোনা করা। যে প্রত্যেকদিন পড়াশোনা করা পসিবল হয় না। তাও I think ট্রাই করা উচিত যে প্রত্যেকদিন পড়াশোনা জি ভাইয়া। আমি করব অথবা আমাকে করতে হবে। যেটা আমিও নিজে পারি না I guess যারা আছে তারাও I guess পারবে না। হুম, ২ নম্বর জিনিস হচ্ছে আপনি হচ্ছে এদিকে হচ্ছে প্রত্যেক সাবজেক্ট অথবা পেপার পরীক্ষা দিলে যে আপনার পাস চলে আসবে ব্যাপারটা এমন না। একটা সাবজেক্ট হচ্ছে আপনি ৩ বার ৪ বার অনেকে ৭ বারও দিতে হইছে। এই ৭ বার দিয়ে অথবা ৩-৪ বার দিয়েও যে আবার আপনার পরীক্ষা অ্যাটেম্প্ট করতে হবে, বুঝতে হবে। ওই মেন্টালিটিটা আপনার মাথায় গ্রো করা যে আমার পড়তে হবে, আমার পাস করতে হবে। মানে বারবার ফেল করার পরে বারবার না আমি অকৃতকার্য তারপর আমি পরীক্ষাটা দিব। এটা হচ্ছে ২ নম্বর জিনিস। জি ভাইয়া। ৩ নম্বর জিনিস যেটা হচ্ছে ইনফরমেশন ব্যারিয়ার। সিএ যে কি জিনিস এটা হচ্ছে টু বি অনেস্ট অনেকে জানেও না, অনেকে বুঝেও না। হুম, বাংলাদেশে একটা জিনিস অথবা একটা ব্যাকগ্রাউন্ডের মানুষরা সবাই চেনে সেটা হচ্ছে বিসিএস ক্যাডার। জি ভাইয়া। তো হচ্ছে আমার গণহারে। মনে হয় এদিকে ইনফরমেশন ব্যারিয়ার অনেক কিছু আছে যে অনেক ইনফরমেশন দিতে চায় না অথবা ওই প্রপার ইনফরমেশন পাওয়া যায় না যে আপনি হুম, কিভাবে কি করবেন, কিভাবে যাবেন, কিভাবে গেলে বেটার হয়। তো হুম, ইনফরমেশন ব্যারিয়ারটা অনেক বেশি। তো আই গেস এটা আস্তে, আস্তে আরো কম হুম, হচ্ছে। এটা হচ্ছে যত কম হবে অতই বেটার। আর হচ্ছে ৪ নাম্বার যেটা হচ্ছে মানে ওই মেন্টালিটি ধরে রাখা যে আমার পাস করতে হবে। যে আমাদের বিবিএ অথবা এমবিএ এর পরে হুম, আবার ৩ বছর একটা হিউজ টাইম এদিকে সে ইনভেস্ট করার পরে ইন দ্য মিন টাইম আমাদের বন্ধু-বান্ধব অনেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয়ে যায়। অনেকে হচ্ছে ফরেন ক্যাডার হয়, অনেকে কাস্টম ক্যাডার হয়ে যায়। হ্যাঁ, ভালো সরকারি চাকরি করে, বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে যায়। হ্যাঁ, মানে এত কিছু দেখেও নিজের ধরে রাখা যে আমার পাস করতে হবে, আমার দ্বারা কিছু হবে। হ্যাঁ, পিয়ার এই প্রেশারটা অনেক থাকে। মানে এই ডিটারমিনেশন থাকতে হবে আপনার যে আপনার পড়তে হবে। আপনার এমন, এমন দিনও যাবে যে আপনার ডিভাস্টেটেড যে আপনার পার্সোনাল লাইফ, আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করে এসে আপনার পড়াশোনার মুড নেই। আপনি খালি চাচ্ছেন কি ঘুমাবেন। তখন আপনার পড়াশোনা করতে হবে। কারণ আপনার সামনে পরীক্ষা আছে, আপনার পাস হ্যাঁ, করতে হবে। তো এই সবকিছু ওভারকাম করে কেউ যদি পড়াশোনা করতে পারে, লেগে থাকতে পারে, আর যদি লাক ফেভার হয়, হুম, হুম, আল্লাহর ইচ্ছা হয়, তাইলে সবাই মানে গ্রেট, গ্রেট এটা ভাই। ওভারকাম করতে পারে। আমার কাছে মনে হয় না মানে
হিউজ কোনো বাধা অথবা চ্যালেঞ্জ। হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ নাই। হার্ড ওয়ার্ক হ্যাঁ, তো আপনি যেই ফিল্ডে যান কম বেশি করতে হবে। আপনি ক্যাডার হ্যাঁ, তো এমনি, এমনি আর হবেন না। অথবা হচ্ছে আপনার সরকারি চাকরি এমনি, এমনি হবে না। মানে যেদিকে যান কষ্ট তো করতে হবে। কষ্ট করতেই হবে। ছাড়া তো উপায় নেই। না ভাই, তো মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো এখন ধরেন আপনি সিএতে আসছেন বা অনেকদিন ধরে আছেন। আপনার হুম, হুম। জানাশোনা বা ধরেন সিনিয়রদের কাছ থেকে জানাশোনায়। তো সিএতে অ্যাকচুয়ালি আমরা পাস করার পরে কিরকম সেলারি এক্সপেক্ট করতে পারি আরকি? মানে আর্নিং পটেনশিয়ালটা সবারই আসলে জানার খুব আচ্ছা, আগ্রহ আরকি। আর্নিং পটেনশিয়াল সম্পর্কে I guess সবারই ধারণা আছে more or less। তো আমি যেহেতু এখন ইন্ডাস্ট্রিতে যাই না, আমি স্পেসিফিক কোনো মনিটারি টার্মস এ আর্নিং বেনিফিট বলব না। বাট আচ্ছা। আমার যতটুকু এক্সপেরিয়েন্স অথবা আমার যতটুকু হচ্ছে এতদিনের মানে দেখাশোনা হ্যাঁ, অথবা আমার সিনিয়ররা বিভিন্ন ভালো পজিশনে গিয়েছে, ওইটার বেসিসে আমি বলতে পারি যে কেউ যদি চায় যে হালাল উপায়ে একটা ভালো লাইফ লিড করবে, তার জন্য এটা worth it যদি সে লেগে থাকতে পারে আরকি। বাট মনিটারি টার্মস নিয়ে আমি বলব না। কারণ হচ্ছে এটা বেসড হ্যাঁ, অন আপনার এক্সপেরিয়েন্স, আপনার ফার্মের কোন ফার্ম থেকে বিলং করেন, কোন হ্যাঁ, এটা অনেক ইউনিভার্সিটিতে ম্যাটার বিলং করেন, করতেছে। ওভারঅল সবকিছুর উপর ডিপেন্ড করে। অনেকে হয়তো দেখা গেছে অনেক কমও যায়, অনেকে অনেক বেশিও যায়। মানে আচ্ছা। ম্যান টু ম্যান ভেরি করে। জি ভাই, এখনো আপনার আর্টিকেলশিপে ৬ মাস বাকি আছে আরকি। তো হুম। এখন পর্যন্ত ভাই আপনার ফিউচার প্ল্যানটা কি? মানে আপনি ফিউচারে কোন দিকে শিফট হতে চান বা কোন দিকে ক্যারিয়ারটা করতে চান আরকি? এখন পর্যন্ত তো ফিউচার প্ল্যান আছে আর্টিকেলটি প্রায় শেষ করি। করে কোথাও জয়েন দেই ভালো কোথাও। আমার প্রেফার্ড হুম, প্লেস যেদিকে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, আমার চয়েস মিলবে। দেন হচ্ছে এক্সপেরিয়েন্স গেদার করে হয় ফার্ম দেওয়া হয়তোবা আদার ভালো কিছু করা। যেদিকে হচ্ছে মানে আমার পছন্দের কিছু করা। হ্যাঁ, হুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর বিং উইথ আস টুডে। এই স্টোরিটা খুবই ইন্সপায়ারিং। আমি নিজেও অনেক কমপ্লেইন করতাম যে আমিও সিএতে আসতেছি। আমারও দেখা যাচ্ছে ৩ বছর এখানে পার করা লাগবে। কিন্তু আসলে আপনার স্টোরিটা এত মোটিভেশনাল, মানে আমি নিজেই কমপ্লেইন করা অফ করে দিছি আরকি। তো এখন লাস্টলি ধরেন যারা সিএ এই জার্নিতে আসতে চাচ্ছে বা অলরেডি আর্টিকেলশিপ পার্সু করছে বা এই জার্নিতে আছে, পরীক্ষা দিচ্ছে, তাদের উদ্দেশ্যে, এই আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি ভাই কিছু একটা বলতেন। সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হতাশ হওয়া যাবে না। মানে হচ্ছে আপনি অনেকবার অ্যাটেম্প্ট দেওয়ার পরে হচ্ছে না আসতেছে না। আপনার ডিটারমিনেশন কি ধরে রাখতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনার ডিটারমিনেশন রাখতে হবে যে না আমি ডিটারমাইন্ড আমি এটা করব। দেন হচ্ছে ডেডিকেশন যে হচ্ছে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে দেন হচ্ছে অফিস করে ফার্ম থেকে এসে আপনার হুম, পড়াশোনা করতে হবে। ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে হবে। হুম, আর ৩ নম্বর যেটা হচ্ছে পেশেন্স মানে ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, আপনার অনেকবার আসতেছে না। আপনি অনেক মানে হতাশ হয়ে যাচ্ছেন যে না আমাকে দিয়ে হবে না। আমি পারব না। আমি অনেকবার দিচ্ছি, হচ্ছে না। পেশেন্স রাখতে হবে। আর বাকিটা হচ্ছে আপনার কপাল। যদি কপাল থাকে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর লাস্টে যেটা বলব সেটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। যে আমরা সবাই যে ধর্মে বিলং করি সে তার উপর বিশ্বাস রাখবো যে না আমাকে দিয়ে হবে। একদিন না একদিন কি আমি যেটা চাচ্ছি ওইটা আমি অ্যাচিভ করতে পারবো। তো টুডে টুমরো ইউ উইল উইন। থ্যাংক ইউ সো মাচ আমাদের পুরো এপিসোডটা এনজয় করার জন্য। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা ভাইয়ের থ্রুতে বা আমাদের অন্যান্য যারা সিনিয়র আছেন তাদের থ্রুতে আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব। এবং আগামীতে আপনারা কি রিলেটেড এপিসোড দেখতে চান বা কোন বিষয়ে আপনাদের জানার আগ্রহ আছে সেটাও আমাদেরকে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।